সৌভিক চকচকে সিলভার রঙের বস্তুটা তর্জনীয় বৃদ্ধাঙ্গুল দিয়ে ধরতেই শাহনাজের মধ্যমা আঙ্গুলের পরের আঙ্গুলটায় সুরসুর করে ঢুকিয়ে দিল। চকচকে বস্তুটা আঙুলের সম্পূর্ণ ঢুকে যেতেই গাড়ি শোঁ করে চলে গেল। শাহনাজ চলে যাওয়া গাড়িটার দিকে ঝাপসা দৃষ্টিতে তাকিয়ে রইল। সেই ঝাপসা দৃষ্টিতে দেখতে পেল নীতি, মাহদি, তৌফ জানালা দিয়ে উঁকি মেরে হাত নাড়িয়ে বিদায় জানাচ্ছে। বাড়ির সবাই সেই একইভাবে হাত নাড়িয়ে বিদায় জানিয়ে দিচ্ছে। সবার থেকে দূরে থাকা শাহনাজ শুধু শেষের সিটটার দিকে তাকালো। সৌভিক ওদের বিদায় জানালো না। গাড়িটা উঠোনের গরম ধুলো উড়িয়ে গেটের দিকে চলে গেলে সবাই পা ঘুরিয়ে বাড়িতে ঢুকে গেল। শুধু শাহনাজ বারবার ঝাপসা চোখ মুছে ব্যাকুল চিত্তে চলে যাওয়া গাড়িটা দেখতে থাকলো। সৌভিককে শেষবার দেখার জন্য মনে মনে অনুনয় করছিল, আকুলি বিকুলি করছিল, তীব্র রূপে দেখতে চাচ্ছিল। গেটটা দিয়ে বেরোবে অমনি এক ঝলকের মতো সৌভিক মাথা বের করে শাহনাজের দিকে হাতের 4 নম্বর আঙ্গুলটা দেখতে লাগলো। ইশারাটুকু করতেই সৌভিকের মুখটা মিলিয়ে গেল। শাহনাজ কান্না আটকানোর জন্য মুখে আঁচল চেপে ধরতেই গাল গড়িয়ে বড় বড় প্রস্থের অশ্রু পড়তে লাগলো। অশ্রুপূর্ণ চোখ খুলে কাঁপতে থাকা ডান হাতটা ধীরে ধীরে চোখের সামনে তুলল। ঠিক তখনই আবিষ্কার করে ফেলল আঙ্গুলে স্থান নেয়া চকচকে বস্তুটা সৌভিকের দেয়া বিশেষ আংটি ছিল। গ্রামের সরলতা ছেড়ে শহুরে জঞ্জালে প্রবেশ করলো মেহনুর। গাড়িটা যখন বউবাজারের রাস্তা পেরিয়ে যাচ্ছিল তখন কেন যেন মনে হচ্ছিল বুকের ভেতরটা অজানা শূন্যতায় খাঁ খাঁ করছে। পুরনো দিনের মজবুত বন্ধনটা আচমকা ছিঁড়ে অন্য দুনিয়ায় সংযোগ হয়ে যাচ্ছে। গাড়িতে সিয়ামবাদের সবাই তখন ঘুমে ঢুলে আছে। মার্জা ডান হাতে মেহনুরকে আগলে রেখে সিটের পেছনে মাথা ছেড়ে দিয়েছে। সেও জার্নির একটানা ক্লান্তিতে তন্দ্রা মগ্নে ডুবে আছে। মেহনুরের হাত দুটো নিজের কোলে টেনে ঘুমে আচ্ছন্ন হয়ে আছে মার্জা। এদিকে মেহনুর কোনোভাবেই চোখের পাতা বুজে ঘুমের জন্য স্থির হতে পারছে না। সাদা শাড়ির লাল পেরে আঁচলটা সরতে সরতে মাথার মাঝ বরাবর ঠেকে আছে ওর। চলন্ত গাড়ির স্বচ্ছ জানালা দিয়ে শোঁ শোঁ করে হিম শীতল বাতাস ঢুকছে তখন। মেহনুর জানালার বাইরে দৃষ্টি দিয়ে উদাস আকাশে তাকিয়ে আছে। অপরিচিত দুনিয়ায় নিজেকে খাপ খাওয়াতে পারবে কি না সেটা নিয়ে দুশ্চিন্তা করছে। মা, বড় মা যা যা শিখিয়ে দিয়েছে সেগুলো ঠিকঠাক মতো পালন করতে না পারলে কতটা ব্যর্থ হবে সেটা নিয়েই যত চিন্তা। মেহনুর যখন এসব চিন্তায় বিভোর ছিল তখন আশপাশে কিচ্ছু খেয়াল করেনি সে। ঠিক তখনই বাতাসের বেগটা আচমকা বেড়ে গিয়ে মেহনুরের মাথা থেকে আঁচলের শেষ ঘোমটাটুকু সরিয়ে দিল। মেহনুর দ্রুত খসে পড়া আঁচলটুকু মাথায় টানার জন্য হাত উঠাবে, ঠিক তখনই জানালার বাইরে দৃষ্টি দিয়ে ঘোমটায় হাত দুটো থেমে যায় ওর। মাইক্রোর পাশাপাশি সমান তালে সমান বেগে শান বাজিয়ে কালো জিপটা ছুটছে। জিপের ড্রাইভিং সিটে যে মানুষটা বসে আছে তার ভাবগতি দেখে মেহনুরের সেদিকে স্থির পানে তাকিয়ে আছে। মাতিম জিপের গোল স্টিয়ারিংটা শক্তভাবে আঁকড়ে বেশ দাম্ভিকতার সাথে জিপ চালাচ্ছে। গাঢ় বেগুনি শার্টটার কাঠামো দেহের খাপে খাপে সেঁটে আছে ওর। কালো প্যান্টের সাথে সবসময়ের মতো বেল্ট বেঁধেছে মাতিম। ড্রাইভিংয়ের জন্য শার্টের স্লিভ দুটো মোটা করে গুটিয়ে রেখেছে সে। যতবার স্টিয়ারিং ঘুরিয়ে ড্রাইভ করছে ততবার হাতের বাম ঘড়িটা সূর্যের আলোতে রিফ্লেক্ট হয়ে মেহনুরের চোখ ধাঁধিয়ে দিচ্ছে। মাতিমের চোখ দুটো কালো সানগ্লাসের আড়ালে ঢেকে আছে আজ। তীক্ষ্ণ ধারালো দৃষ্টি দিয়ে ক্ষণে ক্ষণে জিপের গতিবিধি ঠিক রাখছে এখন। মাতিমের অমন অবস্থা, বেশভূষা, তীর্যমান চিন্তা চেতনা দেখে নিজেকে খুব তুচ্ছ ভাবছে মেহনুর। প্রথমত লোকটার সাথে কিছুই মিলে না ওর। সে থেকেছে শহরের মধ্যে, মেহনুর বেড়েছে গ্রামের ভেতর। তার চিন্তা চেতনা আধুনিক যুক্তিকেন্দ্রিক। অন্যদিকে মেহনুরের ভাবনা খুবই স্বল্প। মেহনুর এসব ভাবতে ভাবতে মাথার ঘোমটাটা টেনে নিল। জানালার দিক থেকে দৃষ্টি সরিয়ে কোলের দিকে নামিয়ে রাখল। মনের ভেতর তীব্র জড়তার ঝড় চলছে। সেই অশান্ত ঝড়ে মন মস্তিষ্ক বেকাবু কায়দায় যুদ্ধ করছে। মেহনুর সেই যে চুপটি মেরে গাড়িতে উঠেছিল এখনও সে অবস্থায় নীরব হয়ে আছে। মাতিম বারবার ড্রাইভিংয়ের ফাঁকে মেহনুরের দিকে তাকাচ্ছে। ওর অবস্থা দেখে যতদূর বুঝতে পারল কোনো বিষয় নিয়ে মেহনুরের মধ্যে বিষাদের ছায়া নেমেছে। মাতিম ও দৃষ্টি আকর্ষণ করার জন্য হর্ন সিস্টেমে হাতে তালু চেপে মৃদু ভঙ্গিতে হর্ন বাজালো।
সিয়াম তখন কপাল কুঁচকে লুকিং মিররে তাকালে তখনই পেছনের ভিউ দেখে ড্রাইভ করা অবস্থায় হেসে দিল। সেখান থেকে দৃষ্টি সরিয়ে নিতেই মেহনুর ততক্ষণে জানালা দিয়ে বাইরে তাকালো। সানগ্লাসের আড়ালে থাকা চোখ দুটো দেখতে না পেলেও মাহাতিমের মুখটার দিকে চুপ করে তাকিয়ে রইল। মাহাতিম ফাঁকে ফাঁকে দু দফা মেহনুরের দিকে তাকিয়ে শেষে জিপের স্পিড বাড়িয়ে সিয়ামের পাশাপাশি আসলো। সিয়াম ক্ষণিকের জন্য মাহাতিমের দিকে তাকালে মাহাতিম সে সময় ছোট্ট একটা ইশারা করলো। সেই ইশারাটা কি ছিল সেটা মেহনুরের পক্ষে বোধগম্য ছিল না, কিন্তু সময়ের পাল্লা ভারী না হতেই সিয়াম গাড়ির স্পিড এমনভাবে বাড়িয়ে দিল সবাই গাড়ির অমাত্রিক ঝাঁকুনি খেয়ে ঘুম থেকে চমকে উঠল। তোফ গাড়ির জানালার সাথে মাথা ঠেকিয়ে হাঁ করে ঘুমাচ্ছিল, কিন্তু গাড়ির এমন আকস্মিক স্পিডে হড়বড় করে চমকে উঠে সিয়ামের দিকে ক্রুদ্ধ দৃষ্টিতে তাকালো। কাঁচা ঘুম নষ্ট করার জন্য মেজাজ তুঙ্গে উঠে গেছে তৌফের। এদিকে সিয়াম তৌফের দিকে ভেঙচি মেরে তাকালে তৌফ আহত পশুর মতো ছটপট করে পা থেকে জুতা খুলতে থাকে। সিয়াম ওই দৃশ্য দেখে তাড়াতাড়ি ওর হাত ধরে আটকায়। এক হাতে ড্রাইভ করতেই অন্য হাতে তৌফের সাথে হাড্ডাহাঁটি অবস্থা চলতে থাকে। একটু আগে যারা ঘুম থেকে উঠেছিল তারা আবার ঘুমে ঢুলে পড়ে। সবাই আবার ঘুমে নিমগ্ন হলে কেউ দুজনের অবস্থা দেখতে পায় না। মেহনুর অমন পাগলের কারখানা দেখে একবার তৌফের দিকে তাকাচ্ছে, আরেকবার রুজবুকের মতো সিয়ামের আকুতি মিনতি দৃশ্য দেখছে, অথচ প্রতিবার কিছু বলতে যেয়ে থেমে যাচ্ছে মেহনুর। এক পর্যায়ে তৌফের চোখ মেহনুরের দিকে চলে যায়, আর সাথে সাথেই মেহনুরের দিকে জোরপূর্বক হাসি দিয়ে হাত থেকে জুতা ছেড়ে দেয়। সিয়ামও মারাত্মক লজ্জা পেয়ে শান্ত ভঙ্গিতে গাড়ি চালাতে থাকে। অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য মনে মনে তৌফকে দোষারোপ করে। দুপুরে সূর্যটা মধ্য গগন ছেড়ে পশ্চিমের দিকে হেলে পড়েছে। তপ্তময় জৌলস ছেড়ে ডুবার জন্য প্রস্তুতি নিচ্ছে। চারদিকের কোলাহল ছাপিয়ে কান জ্বালাময় হয়ে গিয়েছে। মেহনুর গাড়ির ভেতর এসির নিচে থাকলেও ব্যস্ত শহরে যানজট দেখে প্রচুর অবাক হচ্ছে। আকাশে দীপ্তমান সূর্যটা থাকতে থাকতে মাইক্রোটা পাকা ধরেছে এখন। ঠিক মিনিট 10 মতো টান দিতেই গাড়িটা খোলা গেটের ভেতর দিয়ে ঢুকলো। গেটের কাছে দুজন দারোয়ান দেখতেই হঠাৎ মেহনুরের মনে হলো গেটটা যেন ওদের অপেক্ষাতে খোলা ছিল। সিয়াম একদম বাড়ির সামনে এনে থামালে সবাই চটপট গাড়ি থেকে নেমে যায়। মাদি সবার আগে নেমে এক দৌড়ে মেহনুরের পাশ থেকে দরজা খুলে দেয়। মেহনুরকে গাড়ি থেকে নামিয়ে নিজের ছোট হাতটার মধ্যে মেহনুরের হাতটা গুজে নেয়। মেহনুর আশ্চর্যভাবে চারদিকে চোখ বুলাতে থাকে। পায়ের নিচে দামি পাথরের রাস্তা বাঁধানো, চোখের সামনে বিলাসবহুল দোতলা ভবন। ভবনটা এতই উঁচু, আশপাশে 3-4 তলা বিল্ডিংয়ের মতো সমান। মেহনুর মাথাটা ডানে ঘোরাতেই সবুজ ঘাসের মাঠতুল্য জায়গা দেখতে পেল। পুরো বাড়িটা যে গাছ দিয়ে বাউন্ডারি করা সেটা এমন সন্ধ্যের টাইমেও বোঝা যাচ্ছে। মেহনুরের অবাক করা চাহনি দেখে মাহদি মুচকি একটা হাসি দিয়ে ওকে ভেতরে নিয়ে যায়। মেহনুর এক পা করে সামনের দিকে এগোচ্ছে, অমনি বুকের বক্ষ পিঞ্জরটা ধপাস ধপাস করে লাফিয়ে উঠছে। মেহনুর প্রতিটি পদাঙ্কের দিকে দৃষ্টি রেখে মাথা নিচু করে সম্মুখ দরজার সামনে চলে আসে। ডান হাতটা মাহদির তত্ত্বাবধানে থাকলেও বাঁ হাতটা কে যেন চট করে ধরে। মেহনুর জোরে জোরে শ্বাস নিতেই বামে তাকিয়ে মার্জাকে দেখতে পায়। মার্জা চোখে মুখে তৃপ্তিজনক হাসি ফুটিয়ে মেহনুরকে নিয়ে ভেতরে প্রবেশ করে। মেহনুরকে স্বস্তি অনুভব করানোর জন্য নিজের সাথে আগলে রাখে। মেহনুর বাইরে থেকে যতটা আশ্চর্য হয়েছিল, বাড়িটার ভেতরটা দেখে তার চেয়ে বেশি পরিমাণে নির্বাক হয়ে যায়। নীতি প্রীতি সবাই হাত মুখ ধুয়ে কাপড় পাল্টানোর জন্য যার যার রুমে চলে যায়। এদিকে মেহনুরকে নিয়ে মার্জা তখন নিজের রুমে চলে আসে। নিজের বিছানায় মেহনুরকে বসিয়ে আলমারির দ্বার খুলতে ব্যস্ত হয়। মেহনুরের জন্য পছন্দসই শাড়ি ঠিক করতেই শান্ত সুরে বলে, আমার একটাই ইচ্ছে ছিল, আমার বউটা যেন ছোট্ট হোক। এতটাই ছোট হবে, ওকে আমি আদর যত্ন করে বড় করব, রং বেরঙের শাড়ি পরাবো, চুল বেঁধে দিব, খাওয়া খেতে খেতে শুরু করে সব কিছু শুধু আমি দেখব। কিন্তু তোমাকে আনতে এত দেরি করবে সেটা স্বপ্নেও ভাবতে পারিনি। মার্জা কথাটুকু শেষ করতেই আলমারি থেকে আকাশি রঙের শাড়ি বের করলো। সেটা হাতে নিতেই আলমারি বন্ধ করে মেহনুরের কাছে চলে আসলো। মেহনুর তখন চুপ করে শাশুড়ির কথা শ্রবণ করছিল। মার্জা যে স্বচ্ছ মনের মানুষ সে সম্বন্ধে বড়মা বেশ আগেই বলে দিয়েছে, কিন্তু আজ আবারও মনে হচ্ছে মার্জা সত্যিই ভালো মনের মহিলা।
মেহনুরকে চুপ থাকতে দেখে মার্জা ওর মাথায় হাত বুলাতে থাকলো। মেহনুরের শান্ত নয়নের দিকে দৃষ্টি রেখে হাসি খুশি মুখে বলল, আমি জানি মেহনুর, মাহাতিমের সাথে থাকা নিয়ে তোমার মধ্যে কি কাজ করে। এই ভয়টা বিয়ের রাতেও ছিল, এখনো সেটা আছে। আমি আমার ছেলেকে চিনি বলে সেদিন রাতে কোনো বিষয় নিয়ে চিন্তা করিনি। আমি বাবা মশাইকে বলে এসেছি, তিনিও আমার মতামত শুনে রাজি হয়েছেন। তুমি যতদিন মন থেকে ভয় দূর না করছো, মন থেকে সবকিছু না চাচ্ছ, ততদিন পর্যন্ত মাহাতিম আর তুমি আলাদাই থাকবে। মাহাতিম নিজেও এর সিদ্ধান্ত শুনে মত দিয়েছে। এই জন্য তুমি যতদিন চাও, যেভাবে চাও, এই বাড়িতে নিজের মতো করে থাকো। তোমাদের বিয়েটা হুট করে হলেও তোমাদের বোঝাপড়াটা হুট করে ঝুলিয়ে দিতে চাই না। তোমরা দুজন আমার কাছেই থাকবে, আমার কাছেই থাকবে। আমি চাই না তুমিও মাহাতিমের মতো দূরে দূরে থাকো। অন্তত তোমাকে নিয়ে এই বাড়িটায় একটু হলেও শান্তি চাই মেহনুর। তাই যত কিছুই হোক, তুমি কোনো বিষয় নিয়ে মন খারাপ করো না। মার্জার কথা শুনে মেহনুর সসম্মানে চোখ নামিয়ে নিল। দৃষ্টি নত করে নিজের সুপ্ত ইচ্ছাটা আনমনে বুঝিয়ে দিল। মার্জা আর কিছু না বলে মেহনুরকে হাত মুখ ধুতে পাঠিয়ে দিল। মেহনুরের জন্য নির্দিষ্ট করা রুমটা দেখার জন্য চলে গেলে মেহনুর কিছু সময় পর ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। গায়ে আকাশি রঙের সুতির শাড়ি জড়িয়ে অনেকক্ষণ পর শান্তি পেল মেহনুর। কিন্তু সমস্যা একটাই, ম্যাচিং ব্লাউজটার হাতা কোনোই ছুঁই। মেহনুর ব্যাপারটা নিয়ে তেমন মাথা না ঘামিয়ে মার্জার ড্রেসিং টেবিলের সামনে গেল। খোপায় বাঁধা চুলগুলো খুলতেই হঠাৎ দরজা খুলে প্রবেশ করল নীতি। নীতিকে দেখে মৃদু ভঙ্গিতে হেসে দিতেই নীতি সহজাত মিশ্র হাসিতে এগিয়ে আসলো। মেহনুরের চুলগুলো সুন্দর করে আঁচড়ে দিতেই হাসি মাখা সুরে বলল, ভাইয়া রুম দেখেছো? তোমার রুমে জানো ভাইয়া ইচ্ছে করে ছাদের রুমটা দিয়েছে। কত করে বললাম ছাদের রুমটা দিও না, আমার রুমটাতেই দিয়ে দাও। ভাইয়া আমার কথা শুনলই না। তো সামারের ভ্যাকেশন শেষের দিকে ভাইয়া চলে গেলে এদিকে আমার ফ্ল্যাটের টিকিট কাটতে হবে। শুধু শুধু ওই রুমটা দেওয়ার মানে হয়? মেহনুর সারাক্ষণ চুপ থাকলেও মাহাতিমের কথা শুনে মনে মনে প্রশ্ন জাগলো। মাহাতিমের বিষয়ে কিছু জানার জন্য নীতিকে তৎক্ষণাৎ প্রশ্ন করলো, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি? যদি কথাটা শুনে মনে কিছু না করেন তাহলে বলবো, না হলে বলবো না। নীতি প্রশ্নের ধরন দেখে বুঝে যায় মেহনুর কি বিষয় জিজ্ঞেস করতে চাচ্ছে। মেহনুরের কথায় সভ্য সূচক হাসি দিয়ে সরল সুরে বলে, আমাকে আপনি করে বলতে হবে না ভাবি। আমি যেহেতু আপন ভেবে তোমাকে তুমি করে বলছি, তুমি আমাকে আপন ভেবে তুমি করে বলবা। তুমি নিশ্চয়ই ভাইয়ার ব্যাপারে জানতে চাও। ভাইয়া কি করে, কোথায় যাবে, এটা নিয়ে প্রশ্ন করতে চাইছো। আসলে আমি হেল্পলেস। ভাইয়া আমাদের সবকটা ভাই বোনকে বলে দিয়েছে তোমাকে এই বিষয়ে কিচ্ছুই না বলতে। কেন না করেছি সেইটা জানি না, কিন্তু ভাইয়া সম্ভবত তোমার সাথে লুকোচুরি খেলতে চাচ্ছে। মেহনুর ভালোভাবে বুঝে গেছে ওরা সব কটা ভাই পাগল। ভাইয়ের কথায় উঠে বসে, ভাইয়ের কথায় নাচে গায়। এমত অবস্থায় কিছু জিজ্ঞেস করা যা, না করাও তা। মেহনুর নিরত্তর মুখে সায় বুঝিয়ে দিলে নীতি ছোট্ট একটা চালাকি করে। মেহনুরের হাত ধরে বাড়ি ঘোরানোর নাম করে সোজা মাহাতিমের রুমে আনে। মেহনুর রুমের প্রতিটা জিনিস দেখে আশ্চর্য হয়ে তাকালে শেষমেশ দুই দেয়ালের কোনাকুনি জায়গার দিকে হাঁ করে তাকায়। দেয়ালের সাথে সেঁটে থাকা বস্তুটা দেখে সাথে সাথে তর্জনী তুলে সেদিকে ইশারা করে নীতিকে আতঙ্কগ্রস্ত কণ্ঠে প্রশ্ন করে। মেহনুরের অস্থির মাখা মুখটা দেখে ফিক করে হেসে দেয় নীতি। সেই দেয়ালটার দিকে হাসি মাখা ভঙ্গিতে এগিয়ে যায়। তখন বস্তুটার দিকে তাকিয়ে থাকতেই বুক ফুলিয়ে লম্বা একটা শ্বাস নেয়। শ্বাসটা টেনে নিতেই সেটা সশব্দে ছেড়ে দিতে থাকে। শ্বাসটা ছাড়তে ছাড়তেই বস্তুটার দিকে তাকিয়ে থাকা অবস্থায় শান্ত কণ্ঠে বলে, মানুষের বুলেটকে টিপ যে কতটা ভয়ঙ্কর এইটা তার সচক্ষে প্রমাণ। তুমি ধীরে ধীরে সব জানতে পারবে ভাবি। খুব শীঘ্রই তুমি তরতাজা বুলেটের আওয়াজ শুনতে পারবে। বন্দুকটার দিকে আশ্চর্য দৃষ্টিতে তাকিয়ে আছে মেহনুর। চোখের সামনে এমন অস্ত্র দেখে হতভম্ব হয়ে আছে সে। নীতির মুখ থেকে অমন বিবরণ শুনে মনের মধ্যে তীব্র ভয় কাজ করছে।
যে মাহাতিমকে এতদিন দেখে এসেছে সেই মাহাতিম কিনা বন্দুক চালাতে দক্ষ। মেহনুর কোনোভাবেই বন্দুকটার সাথে মাহাতিমকে মেলাতে পারছে না। যতবার ভাবছে মাহাতিম একজন প্রফেশনাল শুটার, ততবারই চোখের সামনে সেই কঠিন মূর্তি চেহারার সাথে কোনোভাবেই মাহাতিমের হাসি খুশি মুখটা মানানসই না। নীতি কোনো রকমে নিজের হাসি আটকে আস্তে আস্তে রুম থেকে চলে গেল। মেহনুরকে একটুও বুঝতে না দিয়ে রুম থেকে নিঃশব্দে বেরিয়ে গেল। হতবাক মেহনুর তখনও সেই বন্দুকটার দিকে চিন্তার দৃষ্টিতে তাকিয়ে আছে। মাহাতিমকে নিয়ে যত কল্পনা জল্পনা ছিল সব কিছু গুলিয়ে ফেলছে। মেহনুর কৌতূহলের বশে বন্দুকটার দিকে হাত বাড়িয়ে দেয়। দেয়ালে সেটে রাখা বন্দুকটার ওপর আঙ্গুল দিয়ে স্পর্শ করে। অমনি সে টের পায় শরীরের উপর দিয়ে শীতল হাওয়া বয়ে যাচ্ছে। অদ্ভুত এক শিরশিরে ভাব সমস্ত শরীরে ভর করেছে। এটা যদি সাধারণ বন্দুক হতো তবে অশান্ত মনকে হাবিজাবি বুঝিয়ে শান্ত করা যেত, কিন্তু না, এটা মোটেই সাধারণ বন্দুকের কাতারে পড়ে না। যেখানে পুরো বন্দুকটা দামি মেটাল দিয়ে তৈরি করা, সেখানে নানা প্রমাণ থাকা সত্ত্বেও অশান্ত মনকে উল্টাসিধা বোঝানো যায় না। মেহনুর থম মারা ভঙ্গিতে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। কালো রঙের বন্দুক থেকে ধীরে ধীরে হাত নামিয়ে ফেলল। বুক ভর্তি লম্বা নিঃশ্বাস টেনে নিজেকে শান্ত করার চিন্তা করল। চোখ দুটো বন্ধ করে ধীরে সুস্থে লম্বা শ্বাসটা টেনে নিচ্ছিল মেহনুর। কিন্তু আকস্মিকভাবে যা হলো তাতে প্রচণ্ড চমকে গিয়ে চোখ খুলে তাকালো মেহনুর। চোখের কোটর বিশাল বড় করে তৎক্ষণাৎ মাথা নিচু করে পেটের দিকে তাকালো। গাঢ় বেগুনি রঙের হাতাটা কনুইয়ের উপর ভাঁজযুক্ত থাকার জন্য বলিষ্ঠ হাত দুটো দেখা যাচ্ছে। সেই পেশিবহুল হাত দুটো পেছন থেকে আষ্টে পৃষ্ঠে ধরে রেখেছে মেহনুরকে। বাঁ হাতের ওপর বড় ডায়ালে ঘড়িটা স্পষ্ট দেখতে পেল মেহনুর। ঘড়িটার দিকে তাকিয়ে থাকতেই পেটের উপর থেকে একটা হাত সরে গেল। পেছন থেকে মাহাতিমের উপস্থিতি পেয়ে নির্বাক হয়ে আছে মেহনুর। এই মুহূর্তে একটা কথাও মুখ ভেদ করে আসছে না। মাহাতিম সুকৌশলে মেহনুরের কাঁধ থেকে কেশগুচ্ছ সরিয়ে দিল। ডান কাঁধটা আয়ত্ত করার জন্য চুলগুলো বাঁ কাঁধের দিকে ঠেলে দিল। উন্মুক্ত ডান কাঁধের দিকে চোখ বন্ধ করে থুতনি রেখে দিল মাহাতিম। আবারও হাত দুটো কোমরের কাছে এনে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল মেহনুরকে। এদিকে মাহাতিমের এমন আকস্মিক কাজের জন্য মেহনুরের অবস্থা কাহিল হয়ে গেছে। গলায় যে ছাপ বসিয়ে দিয়েছে সেটাই এখনো মেটেনি। এখন যদি কিছু করে ফেলে লজ্জায় আর টেকা যাবে না। মেহনুর চুপ মেরে কাঠ হয়ে থাকলে মাহাতিম তখন শান্ত কণ্ঠে বলল, মাকে অনেক বুঝালাম মেহনুর, কিন্তু সে রাজি হলো না। তোমাকে 18 আগে ছোব না জেনেও মা তোমাকে আলাদা রাখতে চাচ্ছে। ভেবেছিলাম হাতে থাকা এই 2 দিন তোমাকে আগলে আগলে রাখবো, কিন্তু এসবের জন্য সম্ভব হচ্ছে না। আমি বোধহয় 6 থেকে 7 মাসের জন্য ফিল্ডে যাব। হতে পারে আরো দেরিতে আসতে পারি। তোমাকে একা একা সব কিছু সামলাতে হবে মেহনুর। আমাদের সংসার সাজানোর দায়িত্ব সম্পূর্ণই তোমার। মাহাতিমের কথাগুলো শুনতে শুনতে স্বাভাবিক হচ্ছিল মেহনুর। মনের মধ্যে যে সংকোচগুলো মাথা নাড়া দিয়ে উঠেছিল সেগুলো ধীরে ধীরে কমতে লাগলো ওর। অনেকটা ধাতস্থ সুরে মাহাতিমের উদ্দেশ্যে ছোট্ট একটা প্রশ্ন করল। অপ্রত্যাশিত কিছু শোনার মতো চোখ খুলে তাকালো মাহাতিম। সাথে সাথে পেটের উপর থেকে হাত জোড়া সরিয়ে ফেলল। মেহনুরকে নিজের দিকে ঘুরিয়ে তৎক্ষণাৎ শক্ত করে ওর 2 কাঁধ ধরল। আশ্চর্য দৃষ্টিতে হাসি দিয়ে বলল, আমি জলদি ফিরলে তুমি খুশি? মাহাতিমের উৎসুক চাহনির মাঝে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল মেহনুর। প্রশ্নের জন্য একদম মুখ খুলল না সে। মাহাতিম কিছুক্ষণ অপেক্ষা করে শেষমেশ কাঁধ থেকে হাত সরিয়ে ফেলে। মেহনুরের মুখটা 2 হাতের মাঝে আবদ্ধ করে মুখটা ধীরে ধীরে উঁচু করে তোলে। মেহনুরের উজবুক চাহনির মাঝে কয়েক সেকেন্ড তাকিয়ে থাকতে স্বর নামালো মাহাতিম। ঠোঁটে প্রাণ খোলা হাসি ফুটিয়ে নম্র সুরে বলল সে, জলদি ফিরবো মেহনুর আফরিন। হাতে প্রচুর সময় নিয়ে আসবো। আমাকে যেভাবে পাগল বানিয়ে দিচ্ছ সেটা শোধ তুলতে হবে না? মেহনুর এমন কথার প্রেক্ষিতে লজ্জায় চোখ নামিয়ে ফেলল। লোকটা এতই খারাপ, এতই অসভ্য, একটা সভ্য কথাকে ইচ্ছে করে অসভ্য বানিয়ে ছাড়ল। মাহাতিমের হাতে আর 1 দিন মাত্র সময় আছে। এবার যেভাবে ছুটি কাটালো সেভাবে আগে কখনো কাটিয়েছে কিনা সন্দেহ।
প্রতিবার 4 দিনের মতো সময় নিয়ে বাড়ি ফেরে। সেই 4 দিন বাড়ির বাইরে কাটিয়ে পুনরায় ফিল্ডে চলে যায়। এবার যেহেতু বেশি দিন কাটিয়েছে, সেক্ষেত্রে আগামী 6 মাস পর্যন্ত ছুটি আবদার করা যাবে না। মাহাতিম পরনের পোশাক পাল্টে হাত মুখ ধুয়ে বিছানায় এসে বসল। বিছানার মধ্যখান থেকে ফোন তুলে ফ্লাইটের জন্য টিকিট করছিল। টিকিটের জন্য ওয়েবসাইটে ঢুকতেই দরজা খুলে চোরের মতো উঁকি মারল তৌফ। মাহাতিম সেদিকে এক পলক তাকালো ঠিকই, কিন্তু বিশেষ দৃষ্টি প্রদান করল না। যেভাবে চোখ তুলেছিল ঠিক সেভাবেই নামিয়ে পুনরায় ফোন দেখতে লাগলো। তৌফ ব্যাপারটা স্বাভাবিকভাবে নিলেও ফোনের প্রতি মনোযোগ দেখে কিছুটা খটকা লাগলো। দরজাটা চাপাতে চাপাতে কৌতূহল সুরে বলল, ও বন্ধু, এনি সমস্যা? ইউ নিড হেল্প? তোমার মুরগি তো দেখি ছাদের রুমে শিফট হয়েছি। মাহাতিম সেদিকে তাকালো না, উত্তর পর্যন্ত দিল না। তৌফের কথা শুনে মন চাচ্ছে কষিয়ে এক চড় লাগাতে, কিন্তু সেটা দমিয়ে রেখে শান্তভাবে বসে রইল মাহাতিম। তৌফ হেলে দুলে হেঁটে এসে মাহাতিমের পাশে বসলো। মাহাতিম কি করছে সেদিকে দৃষ্টি ছুটতেই কপাল কুঁচকে ফেলল। একবার মোবাইলের দিকে তাকালো, আরেকবার মাহাতিমের দিকে তাকালো। চোখের সামনে অনাকাঙ্ক্ষিত ব্যাপার দেখে অনেকটা চিল্লিয়ে উঠল তখন। দোস্ত, তুই মেহরুনের কথা চিন্তা করলি না? কনফার্ম দিলি কেন? কি করলি দোস্ত এটা? তৌফের চেঁচানো সুর শুনে সশব্দের নিঃশ্বাস ছাড়ল মাহাতিম। ফোনটা অফ করে চুপ করে বসে রইল। তৌফ তখন নির্বিকার ভঙ্গিতে মাহাতিমের পানে তাকিয়ে আছে। কি বললে ব্যাপারটা অনুকূলে ফিরবে সে সম্পর্কে কিচ্ছু জানা নেই ওর। মাহাতিমকে চুপচাপ দেখে তৌফ যেন শান্ত হলো। জোরে একটা নিঃশ্বাস ছেড়ে মাহাতিমের হাত থেকে ফোন কেড়ে নিল। বন্ধ ফোনটা বিছানায় রেখে স্বাভাবিক সুরে বলল, মেহনুর ফ্রি হয়নি, ঠিক না? প্রশ্নটা শব্দ তরঙ্গ স্বল্প হলেও মাহাতিমের নিকট তীব্রভাবে ঠেকল। মাহাতিম সাথে সাথে দুচোখ বন্ধ করে মাথা নুয়ে ফেলল। ফ্লোরের দিকে মাথা ঝুঁকিয়ে নিচের ঠোঁটটা কামড়ে ধরল। তৌফ ওর অবস্থা দেখে কেমন প্রতিক্রিয়া দেবে ভাবতে পারছিল না। মৃদুভঙ্গিতে নিঃশ্বাস ছেড়ে মাহাতিমের প্রশস্ত পিঠটার উপর হাত উঠালো তৌফ। অনেকটা কোমল সুরে সরল কণ্ঠে বলল, মাহতিম, তুই তো সবসময় বলস এভরি সলিউশন হ্যাজ এ মিনিংফুল থিং। তোর কি মনে হয় না সব কিছুর সময়ের উপর ছাড়া উচিত? তাছাড়া ও তো মেয়ে মানুষ, ওর নিজেরও একটা থিন লাইন আছে। ওর মতো। কথাটুকু শেষ না করতেই মাহাতিম ওকে থামিয়ে দিল। ঝুঁকানো মাথাটা স্বাভাবিক করে তৌফের দিকে তীক্ষ্ণ নজরে তাকালো। চুলগুলো 5 আঙ্গুলে পেছনে ঠেলে চোখ বন্ধ করে বলল, ওর সম্পর্কে কি জানিস তুই? তুই নিজেই আমাকে বল, এতদিন যে থাকলি ওর ব্যাপারে কি কি জানলি? মাহাতিমের এমন উদ্ভট প্রশ্নে সরু চোখে তাকালো তৌফ। চোখে ভীষণ কৌতূহল ফুটিয়ে আশ্চর্য কণ্ঠে বলল, মানে শালা এমন গাঁজাখুরি প্রশ্ন করস কেন? ও তো সাদামাটা মেয়ে, গ্রামের সাধারণ পরিবার থেকে বিলিং করে। ওর দাদাটা আবার চাল্লু চিজ। চুল পাকছে ঠিকই, রাগের তেজ কমে নাই। এখনো লুঙ্গি কাচ্ছা দিয়া চোর খাদাইতে পাইরব। তৌফের আবল তাবল যুক্তি শুনে বিরক্ত হলো মাহাতিম। বিরক্তি ভাবটা সাইডে ফেলে আপাতত মুদ্রা কথায় আসলো। ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে তোরা কেউ জানিস না। ওর দাদা হান্নান মোল্লা সলিড একটা মানুষ। ওনার মতো নির্ভেজাল মানুষ তুই 1000 খুঁজলেও পাবি না। উনি যে শেফালির মতো ধুরন্ধুর মহিলাকে এখনো থাকতে দিয়েছে, এটা ওই মহিলার ভাগ্য বলা চলে। ওই মহিলা যা যা করেছে, ওই তথ্য যদি শুনতে পারিস তাহলে থু থু করবি। আমি যদি হান্নান নানার জায়গায় থাকতাম, ওই মহিলার যা দশা করতাম পুরো গ্রাম সাক্ষী থাকতো। আমি যে কতটা ধৈর্য নিয়ে চুপ ছিলাম এটা জাস্ট আল্লাহ জানে। খালি মেহনুরের কথা চিন্তা করে এতদিন শান্ত ছিলাম। পরশু যেহেতু চলেই যাচ্ছি, যাওয়ার আগে ওই মহিলার কাহিনী রফা দফা করে যাব। মাহাতিমের কথা শুনে তৌফ কিছুক্ষণ চুপ মেরে রইল। মেহনুরের পরিবার সম্বন্ধে কি এমন জানতে পেরেছে সেটা জানার জন্য আকুবাকু করছিল। সেই আকুবাকুর রেশ দীর্ঘ না হতেই মাহাতিম তখন উঠে দাঁড়ালো। ট্রাউজারের পকেটে 2 হাত গুজে ডান দিকের খোলা জানালার কাছে যেতে লাগলো। হালকা নীল রঙের কার্টেনগুলো বাইরের হাওয়ায় উঠছে। মাহাতিম সেখানে দাঁড়ানোর সাথে সাথে কার্টেনগুলো দুধারে ঠেলে দিল। পূর্ণ চন্দ্রের আকাশে দৃষ্টি রেখে কঠোর ভঙ্গিতে বলল, শেফালির পুরো নাম হামিদা বিনতে শেফালি। এই মহিলার মা নেই, বাবা দ্বিতীয় বিয়ে করে বউ নিয়ে সংসার করছে। ওই বউয়ের চরিত্র খারাপ। একসময় আক্কাস চেয়ারম্যানের সাথে গভীর সম্পর্ক ছিল।
শেফালি ওর দূর সম্পর্কীয় খালা জমিলার কাছে বড় হয়েছে। ওই খালাও আহামরি সচ্চরিত্র মহিলা না। লোকমুখে শোনা যায় এই জমিলা রাতের বেলায় বাড়ি থাকতো না। কোথায় যেত ওই তথ্য তোর জানার দরকার নেই। হান্নান নানার মেজো ছেড়ে কোনো মাস্টার ফাস্টার না, ওইটা 1 নম্বরের নেশাখোর। একসময় জুনিয়রদের সাথে 24 কাটতো। ওই নেশাখোর এখন রাঙামাটিতে আছে, ওখানে টুকটাক স্মাগলারের কাজ করে। হান্নান নানা নিজের মেজো ছেলেকে তেজ্য পুত্র বলে দিয়েছে। এই জন্য ভুলেও শেফালির সাথে দেখা করতে পারে না। শেফালির সাথে প্রেমের সম্পর্ক ছিল, আর শেফালি নিজের কুকীর্তি থেকে মোল্লাবাড়ির বউ হয়েছিল। শেফালির একটাই উদ্দেশ্য ছিল, ওটা ছিল সম্পত্তির লোভ। তার উপর মেহেনুরের দাদি খুব বড়লোক পরিবার থেকে এসেছিল। ওর দাদির যত সম্পত্তি ছিল সবই নানার নামে, আর নানার নামে মানে ইন ফিউচারে সেটা 3 ছেলের নামে। এই খবর যখন জানতে পারে তখন শেফালি কাদা খেয়ে হলেও মেজ ছেলেকে ফাঁসায়, বিয়ে করে, আরো নানান কাহিনী করে। সেগুলো জেনে লাভ নেই। মেহনুর যখন 4 মাসের ছিল তখন ওই মহিলার কোলে 6 মাসের সুরাইয়া। মেহনুর এই বংশের সবচেয়ে সুন্দরী বাচ্চা ছিল। সবাই বলতো ও নাকি মরহুম দাদির রূপ নিয়ে এসেছে। শেফালি এটা সহ্য করতে পারেনি। হিংসার জ্বালায় মেহনুরকে পানি ভর্তি বড় বোলের মধ্যে শুইয়ে দিয়েছিল। কিন্তু মেহনুরের নসিব ভালো ছিল, ও বেঁচে যায়। আর হাস্যকর ব্যাপার হলো, এত কিছু হওয়ার পরও হান্নান নানা ওই মহিলাকে মাফ করে দেয়। কাহিনী এখানেই শেষ না, আরো কাহিনী আছে। এই বংশের বড় ছেলেকে জানিস? সুজলা মামির ছেলে হচ্ছে বড় ছেলে, ওর নাম শাওন। শাওন, সানাজ, সাবা এরা সহোদর ভাই বোন। বাট ইনসিডেন্টলি শাওন বর্তমানে কানাডাবাসী। আর শেফালির যে একটা ছেলে আছে ওটা জানতিস? প্রশ্নটা করে জানালা থেকে ঘুরল মাতিম। জানালার দিকে পিঠ দিয়ে পকেট থেকে 2 হাত বের করলো। বুকের উপর হাত দুটো ভাঁজ করে এক পেশে হাসি দিয়ে বলল, ওর নাম সিফাত। ওটাও আর একটা লম্পট। ওটাকে গা ঢাকা দিয়ে বাঁচানোর জন্য মিশরে পাঠিয়ে দিয়েছে। এখন মেবি গভর্নমেন্ট হাসপাতালের সুইপার। আগে প্রাইমারি স্কুলের সুইপার ছিল। আরো শুনবি? তো বিশাল বড় ঢোক গিলে হতভাগা দৃষ্টিতে বলল, তুই এইগুলা কবে করলি দোস্ত? মানে এই কাজটা যদি সরকারি লিগা করতি, কি পরিমাণে ইনকাম করতি চিন্তা আছে? এবার মাহতিম ফিক করে হেসে দিল। হাসতে হাসতে বলল, 12টা মাসের মধ্যে 10টা মাস বাইরেই থাকে। আমার কন্ট্রিবিউশনটা জায়গা মতো ঠিকই আছে। দেশেরটা দেশের জন্য, নিজেরটা নিজের জন্য। তৌফ ওর কথার হেয়ালিটা বুঝতে পারল না। ভ্রু দুটো ভীষণ কুঁচকে প্রশ্ন গলায় বলল, বুঝি নাই, আবার বল। মাহতিম হাসি থামিয়ে আগের মতো স্বাভাবিক হলো, কিন্তু কথার মাঝে আবারও হাসতে হাসতে বলতে লাগলো, শেফালির ভাষ্যমতে মেহনুরের কপালে কোনোদিনও বিয়ের ভাগ্য জুটবে না। যদি কখনো হয়ে যায়, সে বিয়ে নাকি ভেঙে যাবে। আমি কথাটা শুনলাম, প্রচুর হাসলাম। এরপর ডিসাইড করলাম, দরকার পড়লে পা হাত বেঁধে হলেও মেহনুরকে তুলে আনবো। তবু ওই শেফালির সামনে ওকে রাখবো না। কিন্তু ওই মহিলা আমার সাথে পোল্টি মারতে গিয়ে উল্টো নিজেই ফাঁদে ধরা খায়। সুরাইয়ার সাথে কথা উঠানো তো দূর, আমি আরো সুন্দর মতো এক চান্সে মেহনুরকে পেয়ে গেলাম। খুব কষ্টে কথাগুলো শেষ করলো মাহতিম। আটকে রাখা হাসিটা পুরো রুমের মধ্যে ছড়িয়ে পড়ল। মাহতিমকে ওরকমভাবে হাসতে দেখে তৌফ যেন মলিন চাহনিতে তাকালো। এক বন্ধু প্রিয়তমাকে অর্জন করে আত্মখুশিতে হাসছে, আরেক বন্ধু অনাকাঙ্ক্ষিত প্রিয়দর্শিনীকে দূরে রেখে বদ্ধ রুমে কষ্ট পাচ্ছে। দুজনের কত মিল, তবুও সেই মিলের মধ্যে আকাশ পাতাল অমিল। পুরো বাড়ির মধ্যে শব্দহীন অবস্থা বিরাজ করছে। দূর থেকে অস্পষ্ট সুরে ব্যাঙের ডাক ভেসে আসছে। রাতের সময়গুলো হুবহু গ্রামের মতো না লাগলেও সাদৃশ্য ব্যাপার দেখা যাচ্ছে। কোলাহলযুক্ত ব্যস্ত শহরটা ঘুমের চাদরে ঢেকে আছে এখন। আকাশে দেখা যাচ্ছে ঝাপসা ঝাপসা ধোঁয়া। সে ধোঁয়া কি শীতের সূচনা? সে সম্পর্কে বলতে পারছে না মেহনুর। ছাদের রেলিংয়ে 2 হাত রেখে রাতের আকাশে তাকিয়ে আছে সে। দীঘল চুলগুলো আজ কেউ বেঁধে দেয়নি। একদিনের এই তারতম্য দেখে নিজের প্রতি ভালোই অযত্ন কাজ করছে। ছাদের ডান দিকটা এখন শয়নকক্ষ হিসেবে নির্বাচন করা হয়েছে। সে নির্বাচনের পুরো মার্জার একটা সিদ্ধান্তের উপর মাহতিম এখনো রেগে আছে। সেই রাগ কোনোভাবেই মায়ের সামনে দেখিয়ে বেড়ায়নি। নিজের সদ্য বিবাহিত বউকে আলাদা রাখার মতামতে গম্ভীর মুখে সায় দিয়েছে মাহতিম।
মা ছেলের এমন অদৃশ্য রেষারেষিতে বিচ্ছিন্নভাবে ছাদের রুমটায় থাকতে হচ্ছে মেহনুরের। এই নিয়ে বিন্দুমাত্র আক্ষেপ নেই তার। মলিন মুখটা নিয়ে সবসময়ের মতো আজও মাথা নিচু করে রেখেছে সে। বিশাল ছাদটার ডান দিকে বড় একটা রুম আছে।